ফেব্রুয়ারি 2025 হাইকোর্টে আপিল এবং ডেথ রেফারেন্স শুনানির শেষাংশে বিচারপতি জানান, আবরার হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি 5 আগস্টের পর জেলখানা থেকে পলাতক হয়েছেন। এই দৃষ্টান্ত শহীদ আবরার বাংলাদেশ প্রতারণা এবং বেইমানি, বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নিকৃষ্টতম দৃষ্টান্ত। 2019 সালে 7 অক্টোবর বুয়েট ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল তৎকালীন ছাত্রলীগের মদতপক্ষ সন্ত্রাসীরা। বিচার কার্যে দীর্ঘ পরিক্রমা শেষে বিজ্ঞ আদালত 2021 সালের 8 ডিসেম্বর ছাত্রলীগের 20 জন সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড এবং 5 জন সদস্যকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে। মুনতাসির আল জেমি মেকানিক্যাল ডিপার্টমেন্টের 17 ব্যাচের একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি আসামি। পরবর্তীতে মামলায় সাজাপ্রাপ্তরা আপিলের আশ্রয় নেয় এবং কন্ডেম সেলে নিজেদের দিনতিবাদ করতে থাকে। আপিলের শুনানির শেষ দিন মুনতাসির আল জেমির পলায়নের সংবাদ আমাদের হতভম্ব করে। ফাঁসির আসামিদের স্থান নিশ্চিদ্ধ নিরাপত্তার চাদরে আবৃত কন্ডেম সেলে, সেখান থেকে এত শীর্ষ সন্ত্রাসীর পলায়ন ন্যাক্কারজনক এবং আমাদের জন্য লজ্জার। এই পলায়ন শহীদ আবরার ফাহাদের রক্তের সাথে গাদ্দারি। আমরা স্পষ্ট কণ্ঠে ঘোষণা করতে চাই, আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যেমন ফ্যাসিস্ট শাসনামলেও ন্যায় বিচারের প্রশ্নে মাথা নত করিনি, স্বাধীন বাংলাদেশেও আমরা ন্যায় বিচারের প্রশ্নে কোনরূপ আপোষ করব না। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কন্ডেম সেল থেকে পলায়ন করলে তা আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে নিজেদের দায় কোনোভাবেই এড়াতে পারেন না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাবদিহি করতে হবে। অন্যথায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা 2019 সালে যেভাবে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে ন্যায় বিচার সুনিশ্চিত করেছিল, একই রকম দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা শিক্ষার্থীরা সদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ। কোনোভাবে এই মামলার বিচার কার্য ও রায় কার্যকরে কোন রূপ টালবাহানা ছাত্র সমাজ মেনে নিবে না। সকল দণ্ডপ্রাপ্ত আসামির রায় দ্রুত কার্যকরের ব্যাপারে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। Direct action! Direct action! কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচার আওতায় নেওয়া হবে। একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে হত্যা মামলার কার্যক্রম অনেকটাই প্রায় হয়ে গেছে, যে হাইকোর্টে আছে, কিন্তু বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণটা দীর্ঘদিন স্থগিত ছিল। হত্যা মামলায় যারা খালাস পেয়েছিল বা যাদের সাজাভোগ শেষ হয়েছে, তারা বিস্ফোরক মামলার জন্য বিডিআর জর্জার এখনো জেলে আছে। সেই ক্ষেত্রে আপনারা আসলে সাক্ষ্য গ্রহণটা নিয়মিত বিস্ফোরক মামলায় হত্যা মামলা যাদের সাজা হয়েছিল, তারপরে বিস্ফোরক মামলার জন্য কিন্তু অনেক দিন তাদের সাজা ভোগ হওয়ার পরেও কিন্তু জেলে ছিল, কিন্তু তাদের কিন্তু অনেকেরই জামিন হয়ে গেছে। এখন আরও যদি এরকম থাকে কোর্ট পোস্ট, এটা যেহেতু আমাদের হাতে না, এরা সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয়, জামিন দিয়ে দিবে তাদের। স্যার, গত 15 বছরে আওয়ামী লীগ কেন এই দিবসটিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করতে পারেনি?
আপনি কি মনে করছেন? বিচারিক প্রক্রিয়া চলেছে, কিন্তু সঠিক বিচারের যে প্রশ্নটা এখন উঠছে সেটিকে আসলে আপনি কিভাবে বিবেচনা করেন? এখন গত 15 বছর আমি এরা গত 15 বছর কেন এটা ডিক্লেয়ার করে নাই এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। আর 2 নাম্বার যে সঠিক বিচার যেন হয় এই জন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করে, এটা কিন্তু কমিশন মানে না ইনকোয়ারি কমিটি না, তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে যে ইসেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান, আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে এগুলি করার জন্য। এই জন্য একটা যেন সঠিক হয় এটা কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা নিব। সম্মানিত উপদেষ্টা একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে সেনাবাহিনীকে বলা হয় আমাদের দেশপ্রেমের প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এইরকম একটা বাহিনীর একবারে ডেকোরেটেড 57 জন কর্মকর্তাকে যখন হত্যা করা হয় এবং কোনো সরকার যদি সেটাকে নিয়ে আসলে যে এখন যে প্রশ্নটা উঠছে সঠিক বিচার এবং বিচার, এই বিচারের নামে যদি হচ্ছে যে টালবাহানা করে এবং সেখানে যদি নানান ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, তাহলে আসলে এই যে আমাদের আপনি তো এখানে টালবাহানা কোথায় দেখলেন? এখানে তো আমরা গত 15 বছরের কথা বলছি। এটা তো যে প্রশ্নগুলো এখন উঠছে তার আমি প্রশ্নগুলো উঠছে এই গত 15 বছরের প্রশ্নগুলি তো আপনারা ওই গত 15 বছর করতে পারতেন, বাট গত 15 বছরের উত্তর তো আমি দিতে পারবো না। সেই এই যে আমাকে এখন যে হারে প্রশ্ন করতে পারতেছেন এই প্রশ্ন কি আপনারা গত 15 বছর করতে পারছেন? এই ধরনের প্রশ্ন তো আপনি করতে পারেননি। আপনারা শুনেন আমি বলি, আপনারা তখন স্বাধীনভাবে আমাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আগে যে কত ঘটনা ঘটছে গত 15 বছর আপনারা অনেক সময় মিডিয়া দিতেও পারেন নাই, আপনার ইচ্ছা ছিল, আপনার বুক ফেটে গেছে কিন্তু প্রকাশ করতে পারেন নাই, বাট এখন তো আপনারা এটা প্রকাশ করতে পারেন। স্যার একটি জানার সেটা হচ্ছে কালকে থেকে আপনারা বলেছেন কালকে রাত থেকে অস্থির পরিস্থিতি সারা দেশে সেই অভিযানে নামবেন এবং সেই নাম থেকে এই সফলতা এবং ব্যর্থতা এটা আপনারা কিন্তু আমাদের আরো বেশি দিতে পারবেন যদি এইটার জন্য মানে আমরা যেভাবে এটা সাজিয়েছি এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না, কাউকেই কোনো এইটা পুলিশ হোক, বিডিআর হোক, র্যাব হোক, তারপরে আনসার হোক বা কারা হোক, যারা এইটা মানে ঠিক মতো তাদের কাজ যদি কেউ না করে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গতকাল বিকেলে ব্রিফিং করেছিলেন, আজকে সকাল পর্যন্ত কি আপডেট আছে? এই সকাল পর্যন্ত আপডেটটা তো আমি ভাবছি আপনারা দিবেন, কিন্তু যেহেতু আপনারা সারা রাত রয়েছেন আমার মনে হয় আল্লাহ দিলে অনেকটা বনশ্রীতে কাল রাত আমার বাসার পাশে বনশ্রীতে গত রাত্রে না, গত রাতে আগের রাত্রে, গতকালকে রাত্রে ঘটেছে। গত রাতে আমি এটা অবশ্য জানি না গত রাতে হয়েছে কিনা, হয় কি আপনারা কারেক্ট রিপোর্টটা দিবেন। আমাকে অনুরোধ করছি যেমন আগে আপনারা অনেক সময় অনেক সংবাদ দিতে পারেন নাই, বাট আপনারা এখন সংবাদ দেন যেটা সত্যি সংবাদ ওটা দেন। অনেক সময় দেখান যে অনেক সময় কিন্তু সংবাদটা একটু এক্সাজারেট হয়ে যায়, এটা যেন না হয়। এটা হলে হয় কি মানুষের পারসেপশনটা চেঞ্জ হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সত্যি সংবাদ দেন এবং এই সত্যি সংবাদের বেস করে দেখেন আপনারা আমরা অ্যাকশন নেই কিনা। আপনারা যেমন ওই যে কি বলে যুগান্তর কিন্তু 2 এসপি সম্বন্ধে দেখার পরে আমরা কিন্তু সাথে সাথে তাদের অ্যাকশন নিয়েছি। আপনারা এরকম কারেক্ট অ্যাকশন সংবাদ আমাদের পরিবেশন করেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার ছেলে সিরিয়াল নম্বর হলো 646 মমন ইসলাম সরকার। ও ইয়াতে ছিল কি, আমি ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। আচ্ছা, এখন এই স্মৃতিগুলো আসলে কি এখন পর্যন্ত দেখেন বিচার হয় নাই, ছেলেকে আসলে কতটা মনে পড়ে বা এই ছেলের কথা তো মনে পড়বে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু বিচার তো এটা এত সরকারের ব্যাপার। কারণ আমি এখানে তো আমার আর কোনো হাত নেই। আপনারা যেমন আমার ছেলে হিসেবে আমি এটা আশা করি যে হয়তো বিচার আগে হোক আর হবে, আমি আশাবাদী বিচার হবে। বলেন ওই সময় আসলে আপনি কতটুকু ছিলেন আর বাবার কি কথাগুলো বলেন? আসসালামু আলাইকুম। আমার বাবার নাম শহীদ কর্নেল মোহাম্মদ এমদাদুল ইসলাম, আমার নাম আকিফ আল ইসলাম, আমি চাকরিজীবী। আমার বাবা যখন জন্মদিন আগে, আজকে 25 তারিখ, কালকে 26 আমার জন্ম তারিখ, এই মাসে আমার বাবা আমাকে 2টা জিনিস শিখে গিয়েছেন, নামাজ কালাম আর দোয়া।
এটা আমি সব সময় বলি। বাবাকে আমি কখনো ভুলি না। আমার যে বুকে কলিজায় কেটে গিয়েছে, এটা এখন কাটে না, এখনই আছে। বাবা বলেছে যে তুমি যখন বেশি কাঁদবা, নামাজ পড়বা, দোয়া করবা, তোমার কান্নাটা যেন কন্ট্রোল হয়। কান্নাটা কন্ট্রোল রাখলে আমার মনের আত্মাটার জন্য শান্তি থাকে। আমি মানে ভাবতেই পারি না বাবা আমাকে কথা বলে গিয়েছিল। বাবার যখন পিলখানা হত্যাকাণ্ডের সময় ঠিক 9টার 10-এ বাবার সাথে একবার কল করা হয়েছে। বাবা আমাকে বলেছে তুমি আমার জন্য দোয়া করো, এটাই বাস। আমার বয়স ছিল 17 বছর, তখন এই হত্যাকাণ্ডের সময় আমি এটা করলাম, জন্মদিনটা পালন করলাম। আমার এই দুঃখটা আমি কখনো মিস করবো না। আমার অলওয়েজ আমার ছেলে মেয়ে যখন থাকবে, আমি ওকে অলওয়েজ এটা আমি বুঝাই দিব, ওরা যেন মনে থাকবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই বিচারের ব্যাপার। বিচারটা হচ্ছে কি আমাদের গত 15 বছর ধরে বিচারটা একদম ফ্লেক্সিবলভাবে নেওয়া হয় না, খালি বলে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা শহীদ পরিবার যারা আছে তারা এখন মনে দুঃখ আছে, এখনই বেদনে শেষ হয়নি, দুঃখটা শেষ হয় না। আমি আন্তরিকভাবে ডক্টর ইউনূসকে এবং তার ওনাদের উপদেষ্টাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই দিনটা মার্টিডম হিসাবে পালন করা হচ্ছে প্রথমবার। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের বিচারটার জন্য দ্রুতভাবে যেন হয়ে যায়, যেন আমাদের পরিবার যেন অ্যাটলিস্ট শান্তিতে থাকতে পারে, অ্যাটলিস্ট আমরা যেন সহ্য করতে পারি, আমরা যেন শান্তিতে থাকতে পারি, এটাই চাই আমরা, আর কিছু না। ধন্যবাদ। প্রশাসন ধিক্কার ধিক্কার, দুর্বল প্রশাসন, লজ্জা লজ্জা, দুর্বল প্রশাসন, দুর্বল প্রশাসন, লজ্জা লজ্জা, লজ্জা লজ্জা, দুর্বল প্রশাসন। শুরুটা হচ্ছে আমরা তো জিম আর আমি স্যার সবসময় একসঙ্গে ঘটনা শুনছি। আবার কিছু না, ওটা আমি তো ওইভাবে এই মেলাটা বন্ধ হওয়ার কথা ছিল। আমরা যেটা জানি জেলা প্রশাসক স্যার বাণিজ্যিক মাধ্যমে এই মেলা পরিচালনা করার সুযোগ দিয়েছে। লজ্জা লজ্জা, দুর্বল প্রশাসন, দুর্বল প্রশাসন, লজ্জা লজ্জা, লজ্জা লজ্জা, দুর্বল প্রশাসন, দুর্বল প্রশাসন, লজ্জা লজ্জা, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন।
আজকের এই আয়োজনটা খুবই ভালো লাগছে। এটা আসলে একেবারেই আমাদের জন্য খুবই নতুন। হ্যাঁ, আর হচ্ছে জেলা প্রশাসককে খুবই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর সুস্থ পরিবেশে আসলে বাচ্চাদের জন্য এরকম বিনোদন বারবারই হওয়া উচিত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের সারা দেশব্যাপী এই ভাষার মাস জুড়ে বহুভাষিক উৎসব 2025 তারই ধারাবাহিকতা আমরা দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শন করছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দেখেন, যে কোনো ধরনের কালচারাল প্রোগ্রাম হোক বা খেলাধুলার প্রোগ্রাম হোক, সেটা কিন্তু আমাদের যারা ছেলে মেয়ে আছে বা ইয়াং জেনারেশন আছে তাদের মেধা বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার যে ধরনের অ্যাক্রোবেট শো এখানে হচ্ছে, আশা করি আমাদের অনেক তরুণী এই জায়গায় আসতে উৎসাহ বোধ করবে। আর এখানে গাইবান্ধাবাসীর একটা এন্টারটেনমেন্টের দরকার রয়েছে। এনেছি আরেকটু আগে বুঝে আমাদের শুরু করার কথা ছিল, তো আমরা একটু ব্যস্ততা থাকার কারণে আমাদের আসতে দেরি হলো। পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে তারা এসছেন। কিন্তু ইউনুস সাহেব, আপনি তো রেফারি, আপনি তো আম্পায়ার, আপনি তো ইউনুস সাহেব নোবেল প্রাইজ পাওয়া লোক। আপনার বিচারে কি বলে সেই চক্রান্ত চলছে যাতে ধানের শীষ নিয়ে প্রকৃত সময়ের মধ্যে আমরা ইলেকশনে না আসতে পারি। ছেলেরা নতুন দল করবে, আমি অভিনন্দন জানাই বন্ধুরা। কিন্তু যদি কিংস পার্টি করে, গাছেরটাও খামু তলারটাও কুড়ামু, সেই দল কিন্তু বাংলাদেশে হবে না, করতে দেওয়া হবে না বন্ধু। বাপের বেটারা যদি হও, আমার সন্তানেরা, তোমাদেরকে আমি স্নেহ করি। রাজপথে আসো, খেতের আইলে আসো, শ্রমিকের বস্তিতে আসো, গরিবের কুড়ে করে আসো, সেইখানে এসে রাজনৈতিক দল করো, তোমাদেরকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু রাজ সিংহাসনে বৈশা রাজমুকুট মাথায় দিয়া হামকি হলুরে সেই দল করতে দেওয়া হবে না বন্ধুরা। আমরা বলি জাতীয় নির্বাচন, তারা বলে স্থানীয় নির্বাচন। আচ্ছা, তারা বলুক, তাদের গণতান্ত্রিক অধিকার আছে বলার, বলুক। কিন্তু ইউনুস সাহেব, আপনি তো রেফারি, আপনি তো আম্পায়ার, আপনি তো
ইউনূস সাহেব নোবেল প্রাইজ পাওয়া লোক, আপনার বিচারে কি বলে? ও জামাতে ইসলাম বুঝলে গেছেন গা, এক দফা এক দাবি, আপনারা ইসলাম করেন, মিথ্যা কথা কর না, হ্যাঁ বুঝলে গেছেন? এক দফা এক দাবি, হাসিনা তুই কবে দাবি? কথাটা ঠিক না বেটি? হাসিনা কোন উপজেলার চেয়ারম্যান ছিল? বাগা উপজেলা নাকি বাগমারা উপজেলার নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল? কি ছিল হাসিনা? হাসিনা হলো জাতীয় সরকার এবং তার প্রধানমন্ত্রী। কথাটা ঠিক না বেটি? জাতীয় সরকারকে আমরা হটাইছি, ইলেকশনটা তো প্রথম জাতীয় সরকারের। কি আপনি এটা বিশ্বাস করেন না? ইউনূস সাহেব দেখায় দেন তো, হাত তুললে ইলেকশনটা কোন সরকারের হবে? জাতীয় হাত তুলেন, হাত তুলেন, জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় একটা হাত তালি দেন দূরে।